নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকে যে ক্লাসটি নিয়ে এসেছি, তোমাদের ইউরোপের ইতিহাসের দ্বিতীয় অধ্যায়ের এই যে নেপোলিয়নের অধ্যায়টি রয়েছে না, সেই অধ্যায়ের নেপোলিয়নের উত্থান। তাহলে আজকে কি আলোচনা করব না, নেপোলিয়নের উত্থান কীভাবে হলো। দেখো, তোমাদের দ্বিতীয় অধ্যায়ের পুরোটা যে পড়বে সমগ্র থাকবে কি না নেপোলিয়ন। প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুঁজতে গেলে পাবে দেখবে নেপোলিয়ন। যাই হোক, আজকে আর বেশি কিছু বলবো না, আমি ভিডিওটি শুরু করছি। যদি একটু ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবে। ঠিক আছে, শুরু করছি। নেপোলিয়নের উত্থান কীভাবে হলো। দেখো, ফরাসি বিপ্লব যখন শোচনীয় বিপর্যয় সম্মুখীন হয়েছিল, ঠিক সেই প্রেক্ষাপটে অর্থাৎ ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটে তার পূর্বেই কত খ্রিস্টাব্দে না 1769 খ্রিস্টাব্দের 15ই আগস্ট কর্সিকা দ্বীপে, কোথায় না কর্সিকা দ্বীপের অ্যাজাক্সিও শহরে জন্মগ্রহণ করেছিলেন নেপোলিয়ন। বুঝতে পেরেছ? তার বাবার নাম ছিল কি না কার্লো বোনাপার্ট এবং মায়ের নাম ছিল ল্যাটেজি বোনাপার্ট। বোঝা গেছে এইটুকু? তো তার কোথায় জন্মগ্রহণ করলো, তার বাবার নাম, তার মায়ের নাম জানলাম। তো এবার ঘটনাটা হচ্ছে 16 বছর বয়সে তিনি তার বাবাকে হারান। বোঝা গেল? এবং তখন থেকে কঠিন দারিদ্র্যের মধ্যে পড়তে হয়। এবার একটা কথা বলি, শুনো, মন দিয়ে শুনো। কি বলবো বলো তো? না, তোমাদের বলতে যাচ্ছি যে নেপোলিয়ন কীভাবে একটা স্বাভাবিক মানুষ থেকে তিনি একটা সমগ্র ইউরোপের ক্ষমতা বিস্তার করে চলে গেলেন, কীভাবে তিনি সর্বময় ক্ষমতাবান হয়ে গেলেন, সেইটা জানতে হবে। তার আগে জানতে হবে যে 17 বছর বয়সে তিনি ফরাসি গোলন্দাজ বাহিনীর সাব লেফটেন্যান্ট পদে যোগদান করেন 1785 খ্রিস্টাব্দে। তারপর তার যে উত্থান একটা রোমাঞ্চকর ছিল, চমৎকার পদক। কী হবে না 1793 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের তুলোবন্দর তিনি বন্দরটা কী করলেন, যখন ইংল্যান্ড ফ্রান্সের তুলোবন্দর কী করলো, অবরোধ করলো, তখন সেইটিকে মুক্ত করলো কে পুনরুদ্ধার করলো না এই নেপোলিয়ন দক্ষতার সঙ্গে। তখন তাকে পুরস্কার হিসেবে কী পদ দেওয়া হলো না ব্রিগেডিয়ার পদে উন্নতি করা হলো। এরপর আবার 1795 খ্রিস্টাব্দে ন্যাশনাল কনভার্সন আক্রমণের হাত থেকে তিনি রক্ষা করেছিলেন বলে সৈন্য নিয়ে, তাই তাকে দেওয়া হলো আবার কি মেজর জেনারেল পদ। তো ধীরে ধীরে ইতালি অভিযান করলেন। তারপর তিনি পিরামিডের যুদ্ধ এবং নীল নদীর যুদ্ধ করলেন। পিরামিডের যুদ্ধে জয়লাভ করলেও নীল নদীর যুদ্ধে তিনি ইংরেজ সেনাপতি নেলসনের কাছে হেরে গেলেন। তিনি ফিরে এলেন ফ্রান্সে। তিনি যখন ফ্রান্সে এলেন তখন তিনি দেখলেন তাহলে কি শাসন চলছে না, তখন চলছে ডাইরেক্টরি শাসন। অর্থাৎ ফ্রান্সের ডাইরেক্টরি শাসন মানুষের মনে যেটা একটা ভালো আকার ধারণ করেনি, যেটা মানুষকে অসন্তুষ্ট করেছিল, সেই ডাইরেক্টরি শাসন চলছে তখন তিনি যখন এলেন। 1795 খ্রিস্টাব্দে ডাইরেক্টরি শাসন শুরু হয়েছিল। এই অবস্থায় তিনি কি করলেন না নেপোলিয়ন সৈন্য নিয়ে তিনি কি করলেন না ডাইরেক্টরি শাসনের অবসান ঘোষণা করেন এবং একই সাথে তিনি প্রতিষ্ঠা করলেন কি না কনসুলেট শাসন। কত খ্রিস্টাব্দে না 1799 খ্রিস্টাব্দে 9 নভেম্বর। 3 জন কনসালের উপর তা ধার্য হয় এই কনসুলেট শাসন ব্যবস্থা। যাই হোক, এর মধ্যে নেপোলিয়নই ছিল সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তিনি ধীরে ধীরে সমগ্র ফ্রান্সে কী করলেন না, তারপর তিনি সারা জীবনের জন্য কনসাল পদে নিযুক্ত হলেন এবং এরপর তিনি তার দক্ষতার সাহায্যে 804 খ্রিস্টাব্দে তিনি ফরাসি জাতির সম্রাট হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করলেন এবং ফরাসি প্রজাতন্ত্র নেপোলিয়নের নেতৃত্বে ফরাসি সাম্রাজ্যে রূপান্তরিত হয়। এইভাবে নেপোলিয়ন সাধারণ মানুষ থেকে তার রণনিপুণ সেনাপতির দ্বারা তিনি সমগ্র ইউরোপের তিনি সমগ্র নিয়ন্ত্রিত করেছিলেন। তিনি নিরপেক্ষতায় ফ্রান্সের শাসক হলেন একটা নিম্ন পরিবারের সন্তান হয়ে এবং 1799 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ছিলেন ফ্রান্সের ভাগ্য নিয়ন্ত্রতা। তাই তার শাসনকালকে ঐতিহাসিকগণ বলেছে কি না নেপোলিয়নের যুগ, ইউরোপের ইতিহাসে নেপোলিয়নের যুগ নামে পরিচিত। তো এরপরে তোমাদের আমি পরবর্তী ক্লাসে বলে দেব যে নেপোলিয়ন সমগ্র ফ্রান্স নয়, তিনি ধীরে ধীরে প্রথমে আভ্যন্তরীণ সংস্কারের মাধ্যমে তিনি ফ্রান্সে শাসন প্রতিষ্ঠা করলেন এবং তিনি বলতেন আমি বিপ্লব, আবার বলতেন আমি বিপ্লবের ধ্বংসকারী। নেপোলিয়ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তার সর্বাপেক্ষা কাজ ছিল কি না, সর্বাপেক্ষা কাজ ছিল কোড নেপোলিয়ন। তার এই প্রবর্তিত কোড নেপোলিয়নকে বলা হয়
ফরাসি সমাজের বাইবেল। তোমরা নিশ্চয়ই পড়েছো প্রথম অধ্যায়ে, কি পড়েছো? ফরাসি বিপ্লবের বাইবেল কাকে বলা হয়। সেখানে কি পড়েছিলে না সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি কি, কিন্তু এই অধ্যায়ে তোমরা জানবে যে ফরাসি সমাজের বাইবেল কোন নেপোলিয়নকে বলা হয়। কি বলছি বুঝতে পারছো তো? হ্যাঁ, বুঝতে পারছো অবশ্যই। তারপরে বলছি শোনো, তোমাদের কিছু ঘটনায় বলে দিচ্ছি যে নেপোলিয়ন তার এই যে বিপ্লবের আদর্শ কি ছিল জানো? কি ফরাসিগুলো আদর্শ তিনটি: সাম্য, মৈত্রী, স্বাধীনতা। এই তিনটা আদর্শের সঙ্গে তার সংঘাত ঘটেছিল। একই সাথে নেপোলিয়ন সমগ্র ইউরোপের পুনর্গঠন করতে চেয়েছিল, তাই ক্ষমতাদ্বন্দ্ব সৃষ্টি মানে এবারে প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো। তার একের পর এক পরাজয়, তারপর রাশিয়া আক্রমণ ব্যর্থতার মধ্য দিয়ে রাশিয়ার পতন, নেপোলিয়নের পতন নিশ্চিত হয়। এইভাবে তোমরা এই নেপোলিয়নের অধ্যায়টা খুব সুন্দরভাবে পড়বে, তোমাদের অবশ্যই প্রত্যেকে ভালো লাগবে। একটা কথা বললাম, ইতিহাসকে ভালোবাসো, ও তোমাকে ঘুরে ভালোবাসবে এবং রেজাল্ট ভালো হবে। সবাই ভালো থাকবে, বাই বাই।